আমি এখন টেসলা গাড়িতে আছি। টেসলা গাড়ি থেকে আমার বাসা থেকে বের হয়ে টেসলা গাড়ি আমি ঠিক করছি 30 টাকা, যেহেতু আমার 8:30টায় মালয়েশিয়া যাবো। 8:30টায় আমার ফ্লাইট। আর টেসলা গাড়ি বোঝেনি, বাংলাদেশের ঐতিহ্যবাহী টেসলা গাড়ি, যেখানে আনাচে কানাচে চিপা চাপায় টেসলা গাড়িগুলো পাবেন। বাংলাদেশে খুব সস্তায় টেসলা গাড়িগুলো পাবেন। আমি যেমন বেশিরভাগ থেকে এয়ারপোর্ট যাচ্ছি মাত্র 20 টাকা দেওয়া টেসলা গাড়িতে, তেমন আপনিও এই টেসলা গাড়িগুলো পাবেন। যাই হোক, টেসলা গাড়ি থেকে আমি এখন ইমিগ্রেশনে চলে আসছি, যেহেতু আমার একটু আসতে একটু লেট হয়েছে, এই জন্য আমি এসে দেখি সবাই দাঁড়ায় গেছে লাইনে। আমিও মালয়েশিয়ার বুকিংয়ে লাইনে দাঁড়াই গেলাম। দাঁড়াইলে এখন এখানে বুকিংয়ে নিলাম। কথা হচ্ছে, এখানে এসে দেখি যে ঈদের দিন সকালবেলা 8টা বাজে, তাও এখানে প্রচুর ভিড়। যাই হোক, আমি আগে সব কিছু শেষ করে এখন আমি বুকিং দিয়ে লাইনে দাঁড়ালাম ইমিগ্রেশনে ইমিগ্রেশনে আমাকে আটকিয়ে দিল। মানে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এই সাইডে যেগুলো দেখছেন এগুলো ডিজিটাল স্ক্যানিং পদ্ধতিতে ভবিষ্যতে যদি চালু হবে, আমাদের ইমিগ্রেশনে আটকিয়ে এক অফিসারের কক্ষর সামনে পাঠাইলো। ইমিগ্রেশন পার হয়ে এখানে যাদেরই আটকায় তাদেরকে এখানেই পাঠায়। ইমিগ্রেশনে পরে আমি বললাম যে কি হয়েছে, পরে উনি বললো যে কক্সবাজারই ঘুরতে যাও না, আর তুমি এত টাকা দিয়ে মালয়েশিয়া ঘুরতে যাবা। এদেরকে সবাইকে যেখানে এখানে এই মহিলাকেও আটকাইছে। তিনি তার স্বামী মালয়েশিয়া থাকে, তিনি স্বামী ওখানে বিবাহ করছে, বাড়ি টাকা পয়সা দেয় না, উনি যাবে, ওনাকেও আটকাইছে। এই যে স্যারটার দেখেন, এই স্যারের কাছে নিয়ে যাবে আমাদেরকে। তখন এই স্যারে একজনকে প্রশ্ন করবে যে জেরা করবে আপনি কেন যাবেন বা কী জন্য যাচ্ছেন। যেহেতু আমি আগে একবার নেপাল ভারত গিয়েছিলাম এবং আমি ব্যবসা করি, এই প্রফেশন দেখাইছি, এই জন্য আমি আমার হাতে ট্রেড লাইসেন্স বা আদারওয়াইজ সব ধরনের পেপারস আমি সাথে রাখছি। যেহেতু এর আগে একবার নেপাল যাওয়ার সময় আমার এই স্যারের সমীক্ষণ আমার হইতেই হয়েছিল, এই জন্য আমি সব রেডি। স্যারের কাছে নিয়ে গেলে তখন স্যার জিজ্ঞেস করলো যে আপনি মালয়েশিয়া যাবেন কী করেন। পরে আমি বললাম স্যার আমি ব্যবসা করি। পরে ব্যবসা করে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছিল, মানে মোবাইলে মেসেজ দেখালাম, মোবাইলের মেসেজ দেখালাম। পরে টিন সার্টিফিকেট দেখালাম। পরে উনি দেখতেছিল ট্রেড লাইসেন্স দেখানোর পরে উনি ছেড়ে দিল। ইমিগ্রেশন করে আমরা এখন চলে আসলাম ইউএস বাংলার সামনে। ইউএস বাংলা এইটাই যেটা দেখতে পাচ্ছেন, এটাই আমরা যাবো। আর এখানে চলে আসলাম। আমার যেহেতু ওখানে আটকাই ছিল, যেহেতু আমার লেট হয়ে গেছে, তারপরে আমরা অনেক সিরিয়ালে আসলাম। যতটা লোক সামনে দেখছিলাম, যেহেতু আমার এই প্লেনটা আমার যতটা মনে হলো 300 প্লাস যাত্রী ধারণ ক্ষমতা আছে, এটার অনেক বড়। আস্তে আস্তে আমরা এই সাইডে দিকে আগাইতেছিলাম, এদিকে অনেকটা লোক ফাঁকা, বা আমরা হয়তো আগে আমার মনে হয় যেটা আমি অনেক আগেই চলে আসছিলাম, যেহেতু অনেকেই ভিতরে মনে হয় উঠে গেছে। এই দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা, এই যে নিউজ বাংলা এয়ারলাইন্স। আমরা এখানে আর একটা চেক হবে, এই চেকের পরে আমরা নিউজ বাংলায় উঠে যাব। এখান থেকে ওঠার পর যাইতে সময় লাগবে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। আবারও মনে রাখবেন, বাংলাদেশে যেভাবে 9-6 বাজুং বুঝ দিয়ে হয়তো পারলি হয়ে যাবে, কিন্তু মালয়েশিয়া কিন্তু আপনাকে আটকাবে, এবং মালয়েশিয়া থেকে আপনি যদি অথেন্টিক ভালোভাবে তাদেরকে বুঝাইতে না পারেন, তাহলে আপনারা কিন্তু পার হবেন না, আপনাদের কিন্তু ছাড়বে না, এমনকি ব্যাগও দিতে পারে। এখানে চেকিংয়ে দিতে হলে আপনার বেল্ট, জুতা, ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল সবই প্লাস্টিকের পাত্র রেখে চেকিংয়ে দিতে হবে। আপনার কাছে কিছুই রাখা যাবে না। আপনার পরনে যদি ব্লেজার থাকে, ব্লেজার খুলে শুধু শার্ট আর প্যান্ট থাকবে। আমরা এখন চেকিংয়ে দিয়ে দেবো সব কিছু দিয়ে আমরা সামনের দিকে আগাবো। মানে এই চেকিংয়ে যাওয়ার পরেই হচ্ছে আপনার নিউজ বাংলা বিমানে আমরা উঠতে পারবো। আবারও মনে রাখে, আপনি যেহেতু মালয়েশিয়া যাবেন, এই জন্য আপনার কিছু মালয়েশিয়ান কিছু ভাষা কি জন্য যাবেন এবং আপনি যে ব্যাগ চলে আসবেন, তার যথেষ্ট কারণ বা যথেষ্ট পেপার আপনার কাছে থাকতে হবে। প্লাস আপনার সবচেয়ে বেশি ভালো হবে ওনাদের কিছু ভাষা আপনার আয়ত্ত করে নিয়ে যাবেন, তাহলে আপনি মালয়েশিয়া হয়তো হ্যাসাল হবে না। যে প্রথমবার যান তার কিন্তু হ্যাসাল হবেই, প্রথমবার গেলে তার হ্যাসাল 100% হবে। আমার যেহেতু আগে 2-3 দেশ যাওয়া ছিল, আমারও কিন্তু হ্যাসাল হয়েছে। এটা আমার ইমিগ্রেশন ঢাকা টু মালয়েশিয়া ইমিগ্রেশন পার্ট 2 এ দেখবেন। আমি অলরেডি ইউএস বাংলায় আছি, দেখে নাও সামনে ওই দুজন চায় না, যেহেতু সিট ফাঁকা, সেও শুয়ে আছে, আমিও সিট ফাঁকা পেয়ে আমিও শুয়ে আছি। আমার ইউএস বাংলা উড়াল দেওয়ার মুহূর্তটা ছিল এটা কিন্তু বাংলাদেশে উড়াল দেওয়ার মুহূর্তটা এমনই ছিল। আমি কিন্তু শুয়ে গেছি, কারণ যেহেতু আমারটা 3 সিট ছিল, কিন্তু আমারটা ফাঁকা ছিল।
আমারটা 3 সিট ছিল, আমারটা ফাঁকা ছিল। আমি কোনো কষ্ট করি নাই। মানে প্লেনটা 300 সিটের ওদিকে থাকা সত্ত্বেও এটা অনেক ফাঁকা ছিল। থাকার কারণটা হয়তো আমি জানি না, কিন্তু সকাল 8টায় আমার ফ্লাইট ছিল, কিন্তু আমি রাতে 9টার দিকে টিকিটটা কাটছি। ঠিক আছে? এজন্য আবার যেহেতু ঈদের দিন, এজন্য কম বেশি অনেকটাই ফাঁকা ছিল। কারণ অনেকে ঈদের আগের দিন গেছে বা ঈদের পরের দিনও গেছে। তাহলে ঈদের দিন মানে আমি যেহেতু ঈদের 3 দিন পরে চলে আসবো, পরে আসার পরে দেখা যাবে এটা কতদূর ফাঁকা ছিল বা মানে কেমন কি ঘুরে আসে। যেহেতু আমি আসার সময় আবার এই মডেলের এইটাই আসবো, সেটা হয়তো 300 সিট। আমার যতটুকু মনে হচ্ছে এটাই আমি ব্যাক আসবো। আমার যেটা আমি টিকিটে যেটা লেখা আছে, আমি যেটা আমি আসবো 52,500 টাকা দিয়ে কাটছিলাম। আমি যদি 1 মাস বা 15 দিন আগে কাটতাম তাহলে 36,000 বা 30,000 টাকা দিয়ে আমি আপ ডাউন কাটতে পারতাম। আর যেহেতু যারা মালয়েশিয়া যাবেন তারা আপ ডাউন এয়ার টিকিট, হোটেল বুকিং প্লাস কিছু আপনি ইংলিশে কথা বলতে পারেন ভালোভাবে, এটা আয়ত্ত করে যাবেন বা মালয়েশিয়ান ভাষা কিছু আয়ত্ত করে যাবেন। আবার প্লাস আপনার সাথে যথেষ্ট পরিমাণ ডলার একটু কম রাখবেন, কারণ ডলার দেখতে চায় না, ওরা রিঙ্গিত দেখতে চায়। যেহেতু আমার কাছে $2,000 ছিল, হ্যাঁ, আর 30,000 টাকার রিঙ্গিত ছিল। আমি আগে ওনাদেরকে ডলার দেখাইছিলাম, 2,000 টাকার ডলার, প্রায় বাংলাদেশি টাকা ধরেন আপনার 3 লাখ টাকার মতো। ওনারা এখন ডলার না, উনি বলছে নো ডলার, রিঙ্গিত। পরে আমি বললাম 30,000 রিঙ্গিত দেখাইছি, কার্ড দেখাইছি। ওনারা কার্ড দেখতে বিশ্বাসী না, বাট কার্ডে বিশ্বাসী না, ওনারা ফিজিক্যালি ওনার রিঙ্গিত দেখতে চায়। যেহেতু আমি উত্তরা থেকে আমি রিঙ্গিত কিনে নিয়ে গেছিলাম, কিন্তু আমি যাই হোক আমি রিঙ্গিত কিনাতে আমি ঠকছিলাম। রিঙ্গিতের রেট নর্মালি ছিল 26 টাকা। যেহেতু আমি যাব ঈদের একদিন আগেই আমি টিকিট কাটছিলাম, ঈদের আগেই সব কিছু ওকে করছিলাম, একদিন আগেই করছিলাম। সেক্ষেত্রে আমার রিঙ্গিত কিনা পড়ছিল 29 টাকা করে। ঠিক আছে? আর এটা দেখেন প্লেনটা কিন্তু অনেক সিট ফাঁকা আছে আমাদের। এটা অনেক বড় প্লেন। আমার যত মনে হয় বাংলাদেশ সবচেয়ে বড়, মানে বাংলাদেশের এয়ারলাইন্সে মানে সবচেয়ে মনে হয় যে এটাই মডেলের 2-3টা আছে বড়, এটাই সবচেয়ে বেশি বড় আমার কাছে মনে হয়। যাই হোক, আপনারা সাথে রিঙ্গিত নিয়ে যাবেন। আর ইতিমধ্যে আমাদেরকে খাবার দিছে, একটা ফ্রেশ পানি, একটা ফিন্নি, আর চিকেনও ছিল, আবার বিফও ছিল। এখন আমি চিকেন নিয়েছি, যেহেতু আমি বিফ সকালবেলা খেয়ে আসছি বাসা থেকে, এই জন্য আমি চিকেন নিয়েছি। চিকেনটা তেমনটা ভালো হয় নাই, কিন্তু ফিন্নিটা অনেক সুন্দর হয়েছে। আপনারা ফিন্নিটা খাবেন। আর 2টা চামচ দেয়, একটা টিস্যু পেপার দেয়, একটা পানি দেয়। আর এগুলো খাওয়ার পরে আপনাকে চা দিবে, চা বা কফি, আপনার যা মন চায় খাবেন। অলরেডি আমরা মালয়েশিয়ায় নেমে গেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি মালয়েশিয়ায় নেমে এখন মালয়েশিয়া ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আপনারা দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, নজর রাখবেন। মালয়েশিয়া কিন্তু মানে খুবই সিনসিয়ারভাবে যাবেন এবং আপনাকে আটকাবে, এটা আপনি মাথায় রাখবেন। যদি প্রথমবার হয়ে থাকে আটকাবেই, কারণ আমি দেখেছি, আমার সাথে আরও ছিল, অনেকেই ছিল, তাদের 6 থেকে 7টা কান্ট্রি ঘোরা ছিল, তাদেরকেও মালয়েশিয়া আটকাইছে, আপনাকেও আটকাবে। এটা আপনি মাথায় রেখে ডলারের পরিবর্তে যথেষ্ট পরিমাণ রিঙ্গিত নেবেন। যদিও ডলার নিয়ে যান তাহলে ওই দেশে যেয়ে ইমিগ্রেশনে আগেই মানি এক্সচেঞ্জ পাবেন, ওখান থেকে রিঙ্গিত নিয়ে যাবেন। আবারও বলছি, ডলারের পরিবর্তে রিঙ্গিত নিয়ে যাবেন। আপনি কি করেন বিজনেস, এটা কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে, মালয়েশিয়া এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়। মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে আপনি কি করেন এটা ইংলিশে বুঝান, তাদের যদি বুঝাইতে না পারেন আপনাকে কিন্তু ব্যাগ দিয়ে দেবে। বর্তমানে কিন্তু মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য, বিশেষ করে সবুজ পাসপোর্টধারীদের জন্য সবুজ সংকেত, সবুজ সংকেত না, সরি, লাল সংকেত যেটা বলতে পারেন। সাবধানে যাবেন, রিঙ্গিত নিয়ে যাবেন, ভিজিটিং কার্ড, ট্রেড লাইসেন্স এগুলো নিয়ে যাবেন। আর কিছু তারা আপনাকে জিজ্ঞেস করবে এটাই যে তুমি ফেক না রিয়েল, এবং হোটেল বুকিং করবে না।